এই মিষ্টি খেলে আপনি আসলে খাচ্ছেন বিষ। বাংলাদেশের হাটে বাজারে যতটা মিষ্টি বিক্রি হয় তার চেয়েও বেশি বিক্রি হয় নিখাদ প্রতারণা আর বিষাক্ত ভেজাল দিয়ে বানানো মিষ্টি। এই মিষ্টির পেছনে যে কাহিনী তা শুনলে আপনি হয়তো আবার কখনো মিষ্টির দিকে তাকাতেও চাইবেন না। বাহির থেকে চকচকে রসে ভেজা সন্দেশ, লাল রঙা লাড্ডু কিংবা খাসা রসমালাই সবই বাহারি, কিন্তু ভেতরে আছে সস্তা রং, টেক্সটাইল কেমিক্যাল, চক পাউডার আর একরাশ অসুস্থতা। এই মিষ্টি বানানোর কারখানাগুলো অনেক সময় চলে দিনের আলোয়, আবার অনেক সময় চলে গভীর রাতে, যেন সত্যি লুকিয়ে রাখা যায়। নামেই মিষ্টি কারখানা, আসলে এক একটা রাসায়নিক গবেষণাগার। সেখানে দুধ থাকে না, খাঁটি ছানা তো দূরের কথা। যা থাকে তা হলো চাইনিজ সস্তা দুধ পাউডার, যার মধ্যে প্রাণীর চর্বি বা হাড়গুঁড়ো পর্যন্ত থাকতে পারে। আর চিনির বদলে ব্যবহার হয় ফিটকিরি বা সোডিয়াম সাইক্লামেট, যা বিশ্বের বহু দেশে নিষিদ্ধ। শুধু তাই না, এইসব মিষ্টিকে রঙিন আর চকচকে করতে দেয়া হয় কাপড়ের রং বা মেটানিল ইয়ালো, যা সরাসরি লিভার কিডনির জন্য বিষাক্ত। মিষ্টির দোকানে গিয়ে যখন আপনি বা আপনার সন্তান লাল লাড্ডু বা গোলাপজাম খাচ্ছেন, তখন সেটা দেখতে যতই মজাদার হোক না কেন, ভেতরে লুকিয়ে থাকে এমন উপাদান যা শরীরের কোষগুলো ধীরে ধীরে নিঃশেষ করে দিতে পারে। আর সেই রস যেটা মিষ্টিকে জুসি রাখে তা তৈরি হয় নোংরা পানি, ফ্লেভার কেমিক্যাল আর অতিরিক্ত চিনি মিশিয়ে। সেই পানি কখনো কখনো কয়েকবার ব্যবহার হয়। কারখানায় একটা রসের ড্রামে একবার 500টা মিষ্টি ডুবানো হয়, আবার পরের 500টাও সে একই ড্রামে। ব্যাকটেরিয়া কি, জীবাণু কি, কিছুই মাথায় নেই। আর আসুন দেখি কিভাবে এই ভেজাল মিষ্টি চলে আসে আমাদের ঘরে। বাজারে 100 টাকায় 1 কেজি মিষ্টি। একটু ভাবুন তো, দুধের দাম কত, চিনির দাম কত, গ্যাসের খরচ কত, তারপরও কিভাবে সম্ভব এত কম দামে মিষ্টি বানানো? উত্তর একটাই, ভেজাল। প্রতিটা উপাদানই ভেজাল দিয়ে বানানো হয় এই দামি মিষ্টি। অনেকে আবার নামি ব্র্যান্ডের প্যাকেট ব্যবহার করে নকল প্যাকিং করে বিক্রি করে, যাতে সাধারণ মানুষ ঠকে যায়। এই ভেজাল মিষ্টি খাবার প্রভাব ভয়াবহ। হজমের সমস্যা, ত্বকে অ্যালার্জি, পেটের ব্যথা, এমনকি দীর্ঘদিন খেলে লিভার ও কিডনির বিকল হওয়া পর্যন্ত হতে পারে। শিশুদের ক্ষেত্রে এই সমস্যা আরও ভয়াবহ। তাদের শরীরে এই কেমিক্যালের প্রভাব পড়ে ব্রেইনের বিকাশে, চোখে, দাঁতে, এমনকি হাড়ের গঠনেও। আরেকটা চমকে দেওয়ার মতো বিষয় হলো, কিছু কিছু দোকানে সাদা মিষ্টি বানাতে ব্যবহার করা হয় চক পাউডার, যা মূলত দেয়াল রং করার উপাদান। এটা দিয়ে মিষ্টি সাদা, চকচকে আর সুন্দর দেখায় ঠিকই, কিন্তু শরীরের পক্ষে ভয়ানক ক্ষতিকর। এবং এই জিনিসটি আমাদের দেশের অনেক মিষ্টির দোকানে দিনের পর দিন ব্যবহার হয়ে আসছে। প্রশাসনের অভিযান হচ্ছে, কিছুমাত্র ফাইনও হচ্ছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা নিজেরাই এসব কিনে খাচ্ছি। দোকানদার জানে মানুষ দাম দেখে মিষ্টি নেয়, খাঁটি দেখে না। আর এই সুযোগেই তারা চালিয়ে যায় ভেজালের মহোৎসব। ভাই, এখন সময় এসেছে সচেতন হওয়ার। উৎস যাচাই না করে মিষ্টি কিনবেন না। উৎসাহ দিন খাঁটি দুধ, খাঁটি চিনি আর স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় তৈরি মিষ্টিকে। সম্ভব হলে নিজে তৈরি করুন বা এমন উৎস থেকে কিনুন যাদের আপনি চেনেন এবং বিশ্বাস করতে পারেন। মিষ্টি মানে আনন্দ, মিষ্টি মানে ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা যদি হয় বিষাক্ত, তাহলে তো আর মিষ্টি থাকে না, তা হয়ে যায় এক নিঃশব্দ ঘাতক। এখনই বলুন ভেজাল মিষ্টিকে না, সুস্বাস্থ্যকে হ্যাঁ। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে কীটপতঙ্গ থেকে রেশম তৈরি করা হয়। আমরা অনেকেই দামি রেশমি শাড়ি, পাঞ্জাবি কিংবা রেশমি কাপড় ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবেছেন এই মসৃণ চকচকে রেশম সুতো কিভাবে তৈরি হয়? হয়তো অনেকে ভাবেন রেশম গাছের কোনো অংশ থেকে পাওয়া যায়, কিন্তু আসলে এটি আসে ছোট্ট রেশম পোকা থেকে, যা বিশাল ফ্যাক্টরিতে এক বিস্ময়কর প্রক্রিয়ার মধ্য দিয়ে সুতোয় পরিণত হয়। আজ আমরা জানবো কিভাবে সাধারণ পোকা বিশাল ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়ে মূল্যবান রেশম সুতোয় পরিণত হয়। প্রথম ধাপে রেশম পোকার ডিম সংগ্রহ করা হয়। রেশম পোকার চাষ করা হয় বিশেষ ফার্মে, যেখানে এই পোকাগুলোকে নিয়ন্ত্রিত পরিবেশে বড় করা হয়। এরা সাধারণত তুঁত গাছে খাওয়ার জন্য রাখা হয়। একবার ডিম থেকে বের হলে রেশম পোকাগুলো দ্রুত বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে পাতা খেয়ে মোটা হতে থাকে। এরপর রেশম পোকাগুলো কোকুন তৈরি করে। যখন পোকাগুলো পরিপূর্ণ হয়, তখন তারা নিজেদের চারপাশে এক ধরনের প্রাকৃতিক রেশম সুতো তৈরি করে কোকুন বানায়। এই কোকুনের মধ্যেই তারা নিজেদের মুড়িয়ে রাখে, আর এখান থেকেই পাওয়া যায় রেশম। এরপর কোকুন সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয়। ফ্যাক্টরিতে এগুলো প্রথমে বিশাল পানির ট্যাঙ্কে সেদ্ধ করা হয়, যাতে রেশমের তন্তুগুলো আলগা হয়ে যায় এবং সহজে সুতোতে পরিণত করা যায়। এরপর সুতো বের করার ধাপ শুরু হয়। প্রতিটি কোকুন থেকে সূক্ষ্ম সুতো বের করা হয় এবং একাধিক সুতাকে পেঁচিয়ে একসঙ্গে শক্ত ও মজবুত রেশম সুতো তৈরি করা হয়। এটি অত্যন্ত সূক্ষ্ম কাজ এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রতিটি সুতো নিখুঁতভাবে গুটিয়ে নেওয়া হয়। এরপর রেশম সুতোকে পরিশোধন ও রং করা হয়। কিছু রেশম প্রাকৃতিক অবস্থায় রাখা হয়, আবার কিছু ক্ষেত্রে এতে নরম করার জন্য রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয় এবং বিভিন্ন রঙে রাঙানো হয়, যাতে এটি আরও আকর্ষণীয় দেখায়। সবশেষ ধাপে রেশম সুতোকে গুটিয়ে বাজারে পাঠানো হয়। বিশাল
বিশাল বান্ডেলে এই সুতো কারখানায় পাঠানো হয়, যেখানে এটি কাপড়ে রূপান্তরিত হয় এবং আমাদের পরিচিত রেশমি শাড়ি, পাঞ্জাবি কিংবা দামি পোশাক তৈরির জন্য ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে চীন, জাপান কিংবা আমাদের দেশীয় ফ্যাক্টরিগুলোতে পাম অয়েল বা খেজুর তেল তৈরি করা হয়। আপনি জানেন কি, আমরা প্রতিদিন যে চিপস, বিস্কুট, সাবান এমনকি প্রসাধনী ব্যবহার করি তার বেশিরভাগই এই পাম অয়েল দিয়ে তৈরি। কিন্তু কখনো কি ভেবেছেন এই তেল বিশাল ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়? হয়তো অনেকে মনে করেন খেজুর গাছ থেকে তেল বের করলেই হয়ে গেল, কিন্তু বাস্তবে পাম অয়েলের বানানোর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, জটিল প্রসেসিং এবং কঠোর মান নিয়ন্ত্রণ। আজকে আমরা জানবো কিভাবে সাধারণ পাম ফল বিশাল ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়ে খাঁটি তেলে পরিণত হয়। প্রথম ধাপে পাম ফল সংগ্রহ করা হয়। পাম তেল মূলত তৈরি হয় অয়েল পাম গাছের ফল থেকে, যা সাধারণত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও থাইল্যান্ডের মতো দেশে প্রচুর জন্মায়। বিশাল বিশাল পাম বাগান থেকে এই ফলগুলো সংগ্রহ করে কারখানায় পাঠানো হয়। এরপর ফলগুলোর পরিষ্কার ও প্রস্তুতি পর্ব শুরু হয়। বিশাল বিশাল পানির ট্যাঙ্কে এই ফলগুলো ধোয়া হয় যাতে ময়লা ও অবাঞ্ছিত উপাদান দূর হয়ে যায়। এরপর ফলগুলো স্টিমিং বা সেদ্ধ করার ধাপে যায়। বিশাল প্রেসার কুকারে উচ্চ তাপে এই ফলগুলো সেদ্ধ করা হয় যাতে এর ভেতরে তেল সহজেই বের হয়ে আসে এবং এর আঁশ নরম হয়। পরবর্তী ধাপে তেল নিষ্কাশন করা হয়। এই ধাপে ফলগুলোর গুঁড়ো থেকে তেল বের করতে বিশাল বিশাল প্রেস মেশিন ব্যবহার করা হয়, যাকে বলা হয় এক্সপেলার প্রেসিং। এখানে ফলের আঁশ ও তেল আলাদা করা হয়। এরপর নিষ্কাশিত কাঁচা পাম অয়েলকে পরিশোধনের ধাপে পাঠানো হয়। এখানে তেলের মধ্যে থাকা অবাঞ্ছিত গন্ধ, রং ও অমেধ্যতা দূর করতে রিফাইনিং, ব্লিচিং ও ডিওডোরাইজিং প্রক্রিয়া শুরু করা হয়। এরপর তেলকে ঠান্ডা করা ও সংরক্ষণ প্রক্রিয়া শুরু হয়। বিশাল বিশাল স্টোরেজ ট্যাঙ্ক এই তেল সংরক্ষণ করা হয় যাতে এটি জমে না যায় এবং ভালোভাবে প্রক্রিয়াজাত করা যায়। সব ঠিক থাকলে বোতল বা ট্যাঙ্কে ভরার প্রক্রিয়া শুরু হয়। আধুনিক মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল প্রতিটি বোতলে বা কন্টেইনারে ভরা হয় এবং মুখ শক্তভাবে সিল করা হয় যাতে এতে বাতাস বা দূষিত উপাদান প্রবেশ করতে না পারে। সবশেষ ধাপে মান নিয়ন্ত্রণ পরীক্ষা করা হয়। ল্যাবরেটরিতে প্রতিটি ব্যাচের তেল পরীক্ষা করা হয় যাতে নিশ্চিত করা যায় এতে কোনো অতিরিক্ত রাসায়নিক নেই, এটি স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। এরপর তেলের বোতলের গায়ে লেবেল লাগানো হয় যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের সময় ও পুষ্টির তথ্য লেখা থাকে। সব ঠিক থাকলে বোতলগুলো বাজারে পাঠানো হয়, যেখান থেকে আমরা কিনে নিশ্চিন্তে ব্যবহার করি। টমেটো চাষ করার নতুন পদ্ধতি একদম অবিশ্বাস্য। আপনি যদি বাসায় বসে উচ্চমানের টমেটো উৎপাদন করতে চান তাহলে এই টেকনিক একবার হলেও ট্রাই করা উচিত। এটি সাধারণ চাষের মতো নয়, বরং একদমই একটি উন্নত গ্রাফটিং প্রযুক্তি যা কম জায়গায় এবং সহজ উপায়ে বেশি টমেটো উৎপাদন করতে সাহায্য করে। প্রথমে আপনাকে কিছু প্লাস্টিকের বালতি নিতে হবে। এই বালতির নিচে কয়েকটি ছোট ছোট ছিদ্র করতে হবে যাতে পানি বের হতে পারে। এরপর লোহার তার দিয়ে শক্তভাবে একটি কাঠামো তৈরি করতে হবে যাতে গাছ ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এরপর একটি থার্মোকল শীট গোল করে কেটে নিন এবং তাতে কয়েকটি ছিদ্র করুন। এখন সুতির দড়ি ওই ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে দিন যেন মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। এরপর থার্মোকল শীটটিকে বালতির মধ্যে বসিয়ে দিন এবং এটি সঠিকভাবে সেট করুন। এরপর একটি পাইপ থার্মোকলের মাঝখানে স্থাপন করতে হবে এবং ধীরে ধীরে বালতিতে পানি ভর্তি করতে হবে। এটি নিশ্চিত করবে যে গাছের গোড়ায় সর্বদা পর্যাপ্ত আর্দ্রতা থাকবে এবং পানি সহজে শুকিয়ে যাবে না। এরপর মাটির জন্য প্রস্তুতি নিতে হবে। জৈব সার ও কম্পোস্ট মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন এবং বালতিতে ভরতে শুরু করুন। এটি গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভালো মানের মাটি না হলে গাছ দ্রুত বড় হবে না এবং ফলনও কম হবে। এখন একটি বাঁশের কাঠি বালতির মধ্যে বসিয়ে দিন এবং একটি খাঁচার মতো কাঠামো তৈরি করুন যাতে গাছটি উপরে উঠতে পারে এবং বাড়তে পারে। এরপর আসল কাজ, উচ্চমানের টমেটোর চারা লাগান এবং ভালোভাবে পানি সেচ দিন। এবার ৪৫ দিন অপেক্ষা করুন। এরপর দেখবেন টমেটো গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে এবং ফলন ধরতে শুরু করেছে। এখন ছাগলের গোবর গাছের গোড়ায় গোড়ায় প্রয়োগ করুন। এটি একটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করবে এবং গাছকে আরও দ্রুত ফলন দিতে সাহায্য করবে। এরপর ৭২ দিনের মাথায় আপনি দেখবেন গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে, যা একেবারে খাওয়ার জন্য প্রস্তুত। এই পদ্ধতিতে একটি ছোট জায়গায় খুব সহজে বেশি পরিমাণে টমেটো উৎপাদন করা সম্ভব। এখন ভাবুন তো, সাধারণ মাঠে চাষ না করে যদি এত সহজে টমেটো উৎপাদন করা যায় তাহলে কেন আপনি এই প্রযুক্তিটি ব্যবহার করবেন না? এটি শুধু কম জায়গায় চাষের জন্যই ভালো না, বরং এতে পানি ও সার অনেক কম খরচ হয় এবং ফলনও অনেক বেশি পাওয়া যায়। তাহলে আপনি কি এই নতুন প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষ করতে আগ্রহী?